মেয়েরা, আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাস 12-এর কবিতা পড়াচ্ছিলাম আগের দিন, কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে। আজকে আমি বলেছিলাম কবিতার শেষ অংশটি পড়াবো এবং তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেব। আশা করি ভালো আছো, প্রত্যেকে সুস্থ থাকার চেষ্টা করো। তোমরা নিশ্চয় শুনেছো হাই সেকেন্ডারি পরীক্ষাগুলি ক্যান্সেল হয়ে গেছে। পরবর্তীকালে কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানি না, তাই ভবিষ্যতে আমাদের কি হবে আমরা জানি না কেউই। তাও প্রস্তুতি নিতে থাকো, ভালো করে পড়াশোনা করো। যে ভিডিওগুলো আগে শেয়ার করেছি তোমাদের সাথে সেগুলো বারে বারে শোনো, প্রয়োজন পড়লে বলবে, কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই বলবে। আমি আগের দিন ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রথম দুটি স্ট্যাঞ্জা পড়েছিলাম, যেখানে আমরা দেখেছি যে কবি মৃদুল দাশগুপ্ত তার প্রতিবাদের ভাষা করে তুলছেন তার কবিতাকে। যখন দেশনায়করা, যখন রাষ্ট্রশক্তি নিজেদের যথেচ্ছাচারিতার জন্য একটা অশুভ শক্তিতে পরিণত হয়, তখন সেই দেশের, সেই রাজ্যের মানুষ, সাধারণ মানুষ কিন্তু বিপন্ন বোধ করে। সেরকম পরিস্থিতিতে কবি বলেছেন সবসময় যে সশস্ত্র প্রতিবাদ করা দরকার তা নয়। কবির ভেতরেও ক্রোধের জন্ম হয়েছে, সেই ক্রোধ ক্রমান্বয়ে মূল্যবোধে পরিণত হয়েছে এবং সে মূল্যবোধ থেকেই কবি আবার বলেছেন যে তিনি তার যে বিবেকবোধ তাকে বারুদে পরিণত করতে চান। তিনি চান তার কবিতার মধ্য দিয়ে সে বারুদে বিস্ফোরণ ঘটুক, প্রতিবাদের বিস্ফোরণ। এবং সেই নিয়ে আমরা আজকে পড়েছি, আগের দিন পড়েছি ক্রন্দনরতা জননী, অর্থাৎ আমরা 200 বছর ধরে ইংরেজের পদানত হয়েছিলাম। তখন আমরা আমাদের মাতৃভূমিকে জন্মভূমি বলেছি, তাকে মা সম্বোধন করেছি। ব্রিটিশরা যখন আমাদেরকে স্বাধীন করলো, তখন কি আমরা আমাদের মাকে মা সম্বোধন করতে ভুলে গেলাম? না, মা এখনও আমাদের মাতৃভূমি এখনও আমাদের কাছে মা। এবং এই মাতৃভূমির সন্তান যারা, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যারা, তাদের অস্তিত্বকে জড়িয়েই রয়েছে আমাদের জন্মভূমি মায়ের অস্তিত্ব। সেই সন্তানেরা যখন অস্তিত্বহীনতায় ভোগে, যখন বিপন্ন বোধ করে, তখন কিন্তু মাও কেঁদে ওঠেন। যখন কোনো সন্তানের জীবনহানি ঘটে, তার থেকে দুঃখের তো আর মায়ের কাছে কিছু হতে পারে না। যখন তার কন্যার ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে খুঁজে পাওয়া যায়, এর থেকে লজ্জা মিশ্রিত যে কান্না, সেটাকে আর এর থেকে বেশি আর কিছু হতে পারে? তার থেকে বেশি কি আর কিছু হতে পারে কষ্টের, বেদনার? কবি এরকম পরিস্থিতিতে ক্রন্দনরতা যে জননী, মা যে কাঁদছে যে মা, সেই মায়ের পাশে দাঁড়িয়েছেন। কিভাবে? তিনি বন্দুক হাতে তুলে নেননি, তিনি হয়তো কাস্তে হাতে তুলে নেননি, তিনি হয়তো বর্ষা হাতে তুলে নেননি, তীরধনুক হাতে তুলে নেননি, তিনি পেনকে তুলে নিয়েছেন, কলম তুলে নিয়েছেন। আমরা আগের দিন আলোচনা করতে গিয়ে তোমাদের সেই ক্লাস 10-এর তোমরা যে পড়েছিলে হারিয়ে যাওয়া কালি কলম, সেখানে আমরা পড়েছি যে কলম তরবারির থেকেও শক্তিশালী। অর্থাৎ কলম দিয়ে হয়তো বিদ্ধ করে কাউকে মারা যায় না, কিন্তু কলম প্রয়োগের মাধ্যমে, লেখনির মাধ্যমে কিন্তু একজনকে মনস্তাত্ত্বিক দিক থেকে বিদ্ধ করা যায়। তার বিবেককে কিন্তু তার ফুঁড়ে দেওয়া যায়, তার বিবেককে কিন্তু ছিন্ন ভিন্ন করা যায়। আমরা আজকে এই কবিতার শেষ অংশটা পড়ব।
আমরা আগের অংশে যেখানে ক্রন্দনরতা জননীর পাশে কবিকে দাঁড়াতে দেখেছি, তার ভাইয়ের শবদেহ দেখে সে তার যে এই সাধারণ মানুষের যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যাদের জীবনহানি ঘটছে, তাদেরকে কবি নিজের ভাই বলে সম্বোধন করেছেন এবং তিনি সে ভাইয়ের পাশে দাঁড়াতে চেয়েছেন এবং বলেছেন যে সমাজ, আমরা যে সমাজবদ্ধ জীব, সেই সমাজের প্রতি যে ভালোবাসা, যে মূল্যবোধ, সেই ভালোবাসা, সেই মূল্যবোধ তখনই আমরা তখনই তাকে জোর গলায় প্রমাণ করতে পারবো, যখন সত্যি সত্যি আমরা তার পাশে দাঁড়াতে পারবো। এরপরে কবি কি বলছেন দেখো, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে আজকে কবির বোন, তার ভগিনী জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। কবির এতদিন ক্রুদ্ধ ছিলেন তার ভাইয়ের জীবনাবসান দেখে, তার ভাইয়ের হত্যালীলা দেখে। সেই ক্রোধ আজকে মূল্যবোধে পরিণত হয়েছে। এই মূল্যবোধ তাকে কি শেখাচ্ছে, যে না, এই যে এত বড় অন্যায় ঘটনা, তার ভগিনী, এক কন্যা, ক্রন্দনরতা জননীর কন্যা, তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে খুঁজে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু কোনো এই ঘটনার পর ঈশ্বরীয় বিধান চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকাটা বোধহয় অবিমৃষ্যকারিতা। হ্যাঁ, আমরা প্রত্যেকে ঈশ্বরে কম বেশি বিশ্বাসী। আমরা যখন অসহায় বোধ করি তখন আমরা ঈশ্বরের উপর বোধহয় আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ি। তোমাদের মনে পড়ে সেই দশম শ্রেণীর সেই কবিতাটা, অসুখী একজন, সেখানে যে ঈশ্বরের মধ্যে আমরা প্রাণ সঞ্চার করেছিলাম, রক্ত মাংসের একটা অস্তিত্ব বলে মেনেছিলাম, যার মনে হয়েছিল যে এই যে নারকীয় যে পরিস্থিতি, তার থেকে মুক্তি দিতে পারে একমাত্র ঈশ্বর। সেই ঈশ্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাথরের মূর্তিতে পরিণত হয়েছেন এবং তিনি কিন্তু ভেঙে লুটিয়ে পড়ছেন, পাংশু বর্ণ হয়ে যাচ্ছেন, হলুদ বর্ণ, অর্থাৎ যার মধ্যে প্রাণ নেই, যার মধ্যে রক্ত নেই, সে জীবন্ত নয়। সেই এক ভাবনা কিন্তু আমাদের মৃদুল দাশগুপ্ত ভাবছেন। তিনি বলছেন এত বড় অন্যায় ঘটার পর ঈশ্বরের বিধির বিধান চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকাটা কি দরকার, তাকিয়ে থাকাটা কি ঠিক? না, ঠিক নয়। কবি এতদিন ক্রুদ্ধ ছিলেন, সে ক্রোধ যে মূল্যবোধের জন্ম দিয়েছে, সেই মূল্যবোধ তাকে কি করতে বলে? সেই মূল্যবোধ কিন্তু তাকে ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকতে বলে না, সেই মূল্যবোধ তাকে প্রতিবাদী হয়ে উঠতে বলে। কিন্তু বারে বারে বলছি, সেই প্রতিবাদ কিন্তু সশস্ত্র প্রতিবাদ নয়, কলমধারী প্রতিবাদ। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবি কি পারেন? প্রতিবাদী হতে পারেন, কিন্তু তার প্রতিবাদী সত্তাটা যেটা কবিতায় জেগে উঠছে সেটা তার বিবেকবোধ। সে বিবেকবোধের মধ্যে কবি বারুদ সঞ্চয় করতে চান। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তিনি কিন্তু বলছেন না, ঈশ্বরের বিধান নয়, আসল দরকার প্রতিবাদী হওয়া। সে প্রতিবাদ কে করবে? তার বিবেকবোধ। মানুষ তখনই প্রতিবাদী হয় যখন তার বিবেকবোধ জাগ্রত হয়। বিবেক আমাদের উচিত অনুচিতের শিক্ষা দেয়। এখানে উচিত অনুচিতের থেকে অনেক ঊর্ধ্বে উঠে গেছে সমস্ত পরিস্থিতি। রাষ্ট্রনেতারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য আজ যে যথেচ্ছাচার করছে, যে অন্যায় পদক্ষেপ নিয়েছেন, তাতে কিন্তু সাধারণ মানুষ, যে মানুষকে ঘিরে মাতৃভূমি, সে বিপন্ন, সে অস্তিত্বহীন। তাহলে তার পাশে দাঁড়াতে গেলে কবি কিন্তু নিজের বিবেককে বারুদ সঞ্চার করতে বলেছেন, বিস্ফোরণ ঘটাতে বলেছেন। আমি একটা কবিতা তোমাদের বলতে চাই।
কবি বুদ্ধদেব বসুর পাণ্ডুলিপি। সেখানে কবি পাণ্ডুলিপি জমা দিচ্ছেন একজন বিক্রেতার কাছে, প্রকাশকের কাছে, সে প্রকাশক তার পাণ্ডুলিপিটাকে ঘেঁটে ঘুঁটে দেখছেন এবং বলছেন এটাকে এই চেঞ্জ করতে হবে, ওটাকে ওই চেঞ্জ করতে হবে। কবির মনে প্রতিবাদের একটা সঞ্চার হচ্ছে, প্রতিবাদের একটা বিক্ষিপ্ত একটা আগুন, একটা ধিকি ধিকি আগুন জ্বলছে। সেটা কিন্তু বিস্ফোরণে পরিণত হচ্ছে না, কিন্তু কবি চাইছেন যেন সেটা বিস্ফোরণ হোক। প্রকাশকের যে অধ্যত্ত, তার কবিদের প্রতি তার যে অবমাননা, সেটার উত্তর যেন সে পায়। এবং শেষ লাইন যেটা কবি বলছেন এই কবিতাতে, সেটা কোথাও যেন আমাদের এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতার সাথে মিলে যায়। ভেবেছিলুম একটা মিরাকেল ঘটবে, ঘটল না। ফেটে পড়ল না আমার ছোট সূর্য দারুণ বিস্ফোরণে। ছোট সূর্য মানে সৃষ্টি। মৃদুল দাশগুপ্ত কিন্তু একটা ছোট্ট সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মাধ্যমে তিনি বিস্ফোরণ ঘটাতে চেয়েছেন। বুদ্ধদেব বসুও কিন্তু তার সৃষ্টির মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন, কিন্তু বিস্ফোরণ বুদ্ধদেব বসু কিন্তু কবি বুদ্ধদেব বসু কিন্তু সে বিস্ফোরণ দেখতে পাননি। কিন্তু মৃদুল দাশগুপ্তর তীব্র বিশ্বাস যে তার এই সৃষ্টি একসময় বিস্ফোরণ ঘটবে, সেটাই হবে তার প্রতিবাদ। যাই হোক, আমি তোমাদের এবার একটু খাতার দিকে ক্যামেরাটা তাক করব, তোমরা যাতে দেখে নিতে পারো। আমি কিছু ইনফরমেশান লিখেছি এবং তোমাদের যে কবিতার কিছুটা অংশ পড়ে শোনালাম কবি বুদ্ধদেব বসু, সেটাও তোমরা দেখতে পারো। যদি প্রশ্ন লিখতে তোমাদের দরকার হয়, কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো ফার্দার আর আলোচনা করার দরকার নেই, কারণ আমি বারে বারে ওই লাইনগুলো আলোচনা করে দিয়েছি। শুধুমাত্র প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেব, দেখিয়ে দেব, যাতে বুঝতে পারো। একটু বলে দিই, ক্রন্দনরতা জননীর পাশে কবি মৃদুল দাশগুপ্ত প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ, 1980 সাল। এভাবে কাঁদে না গোপনে হিংসার কথা বলি সোনার বুলবুল, উৎস ধান ক্ষেত থেকে। প্রেক্ষাপট 2006 সালের সিঙ্গুর আন্দোলনের পটভূমি। মৃদুল দাশগুপ্তের কবিতা ব্যক্তিগত স্তর থেকে সামাজিক স্তরে যাওয়ার করিডোর বিশেষ, আর এই করিডোর থেকে তিনি প্রত্যাঘাত হানেন। সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা। এছাড়া তার একটা কথা একটু বলে দিই, সমস্ত কবিতায় জীবন ও জীবনযাপনের, অর্থাৎ জীবনমুখী তার কবিতা, সেটাই বোঝাতে চেয়েছেন। এবার আমরা একটু প্রশ্নগুলোর দিকে লক্ষ্য রাখি। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? মন্তব্যটি বিশ্লেষণ করো। অর্থাৎ কবি যে শিল্পকর্মকে, সাহিত্যকর্মকে প্রতিবাদের হাতিয়ার করে তুলতে চাইছেন, এবং তিনি বারে বারে বলছেন যে যদি আমি শিল্পকে, সাহিত্যকে, যে শিল্প এবং সাহিত্য জীবনযাপনেরই অঙ্গ, তাকে যদি আমি প্রতিবাদের হাতিয়ার করে তুলতে না পারি, তাহলে কেন লেখা, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, তাকে যদি আমি সমাজবদ্ধতার পাঠ দিতে না পারি, সে কথাটাই কিন্তু এখানে বলতে চেয়েছেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন? আমরা জানি যে সাধারণ মানুষেরা রাষ্ট্রনেতাদের অবিমৃষ্যকারিতার জন্য জীবনটুকুও দান করেছে, সেই মানুষের কথা বলা হচ্ছে। উক্তিটি তাৎপর্য লেখো। অর্থাৎ কবি তাদের সেই মানুষগুলোকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন, যেহেতু তিনি নিজেকে সমাজবদ্ধ জীব বলছেন, এবং এটাও বলছেন যে সমাজবদ্ধ মানুষ হিসাবে তার কিন্তু তার ভাইয়ের শবদেহ দেখে ক্রুদ্ধ হওয়াটা খুব স্বাভাবিক। তিনি যদি তার মধ্যে যদি ক্রোধেরই সঞ্চার না হয়, তাহলে তিনি অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছেন, এই কথাই কিন্তু তিনি বলতে চেয়েছেন।